কি বলি বলো তো, চাঁদ কেন আসে না আমার ঘরে। আসলে গানের পুরো পরিধিটাই তো কিরকম ছোট হয়ে, বৃত্তটা ছোট হতে হতে একদম একটা জায়গায় এসে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই গানের জন্য অনেক সময় অনেক ছবি হিট করে গেছে। চৌমুস থট চ্যানেলটাতে আপনাদের আসতে হবে বারবার করে, কেননা সৌম্য যে ধরনের স্বাভাবিক সাধারণ যে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানগুলো হয়, ও ঠিক সেরকমভাবে বিষয়টাকে করতে চায় না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আচ্ছা সুমিতদা, তুমি তো অভিনেতা, তার বাইরে তুমি গানও বেশ কিছু ভালো ভালো গান লিখেছো, তো এটা কি ওই অভিনয়ের সাথে সাথে একটা প্র্যাকটিস যে গান লেখা নাকি? এটা আমার ছোটোবেলার একটা প্যাশন বলতে পারো। আমার একসময় একটা ব্যান্ড ছিল, অভিলাষা বলে একটা দল, বহু আগে, মানে পশ্চিমবাংলার প্রথম রক ব্যান্ড যেগুলো ছিল তাদের মধ্যে একটি অন্যতম ব্যান্ড। তো আর তাছাড়া গান লেখাটা আমার একটা ভালোবাসার জায়গা। বন্ধুদের জন্য প্রচুর লিখেছি, রাঘব, রূপঙ্কর, শুভমিতা। গানগুলোর নাম বলো, তাহলে লোকে আইডেন্টিফাই করতে পারবে। কী বলি বলো তো, নিজের মুখে নিজের গানের কথা বলতে একটু অস্বস্তি হয়। এই ধরো রাঘবের চাঁদ কেন আসে না আমার ঘরে, কিংবা ধরো ইন্দ্রজিৎ দাস সুর। হ্যাঁ, ইন্দ্রদ্বীপের সুর আর জয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল, ওটা আমার কথায়। গীতিকারের কথা তো খুব একটা কেউ মনে রাখে না, তাই ওই নিজেই বলতে হয়। হ্যাঁ, ওই আর কি, মানে গান লেখাটা আমার একদম মানে নিজের ভালোবাসার জায়গা থেকে গান লেখা, গান কম্পোজ করা, এটা আমার একটা একেবারে প্যাশন, নিজের ভালোবাসার জায়গা আর কি। ইনফ্যাক্ট এই ছবিটার সাথে আমার গানের সূত্রেই সম্পর্ক। আমি এখানে অভিনয় করো? আমি এখানে অভিনয় করিনি, আমি মানুষই আমার বন্ধুর ছবি এটা। তো মানুষই আমাকে বলে যে খরাজদা মিউজিক করছে, একটা গান তুই লিখবি? তাই বললাম হ্যাঁ নিশ্চয়ই লিখবো। তো সুইট 16 বলে একটা খুব মজার গান আছে, পুরোনো দিনের ফ্লেভারে একটা মনে হচ্ছে। এটা না একটা মিক্সড র্যাপ, একটু পাঞ্জাবি, একটা আমাদের এই ছবিটাতে পাঞ্জাবি এক ভদ্রলোকের একটা বিশেষ ভূমিকা আছে এখানে, যেটা উপু চরিত্রটা করেছে, এটা দেখে বুঝতেই পারছি ভিন্ন ধর্মের একটা সম্পর্ক। হ্যাঁ, দুটো ভিন্ন ধর্ম বলবো না, মানে ধরো হ্যাঁ ধর্ম বলতে পারো, হ্যাঁ ধর্ম বলতে পারো। সে অর্থে বাঙালি এবং পাঞ্জাবি দুটো পরিবারের মিলন হচ্ছে এখানে। ধর্মীয় মেরুকরণ মানে রাজনীতি না, এরকম মেরুকরণ আমি জানি না, সেটা আমি ছবিটা পুরো না দেখলে বলতে পারবো না। তবে মানুষই যেরকম মানুষকে আমি যতটুকু চিনি, এটা একদম নিটোল একটা ভালোবাসার গল্প, একটা সম্পর্কের গল্প, এটুকু আমি বলতে পারি। এবং এই ব্রিফটাও আমার কাছে ছিল যে দুটো পরিবারের মধ্যে কিন্তু একটা অদ্ভুত রেষারেষি আছে, বনিবনা একেবারে নেই বললেই চলে, কিন্তু তারপরে এই ভালোবাসার জন্মের উদ্রেক হওয়ার পর থেকে, দুটো মানুষের একত্রিত হওয়ার পর থেকে, তারপরে কিন্তু দুটো পরিবার এক হয়ে যায়। তো এটা একেবারেই নিটোল একটা মানুষের পছন্দের একটা ভালো লাগার ভালোবাসার গল্প। তুমি তো দেখো অভিনয় তুমি করো, তো সেখানে অভিনয়ে তুমি যে ধরনের চরিত্র করো, একটু কমেডি ঘেঁষা চরিত্রই বেশি দেখা গেছে। গীতিকারের তো স্পেকট্রামটা সম্পূর্ণ আলাদা, মানে তাকে ও চাঁদ কেন আসে না এরকম গানও লিখতে হয়, আবার এরকম সুইট 16-এর গানও লিখতে হয়। দুটো জনার কিন্তু কমপ্লিটলি আলাদা। এবং খরাজদা একটু কিশোর কুমার একটু মানে আছে না, একটু মানে খরাজদা তো গায়েও অনেক সময় কিশোর কুমার। হ্যাঁ, খরাজদা নিজে গেয়েছেন গানটা এখানে। এটা দুটো ম্যানেজ করো কি করে? কারণ তুমি অভিনেতা হিসেবে তুমি যে ধরনের অভিনয় করো, গীতিকার হিসেবে কিন্তু কমপ্লিটলি আলাদা। এটা দেখো, এটা ভালো লাগা ভালোবাসার জায়গা। মানে একটা মানুষ দুটো কাজ করতে পারবে না বা তিনটে কাজ করতে পারবে না, তার তো কোনো মানে নেই। সবাই তো রবীন্দ্রনাথ না, সেটা আমি মানে এর ধৃষ্টতা একেবারেই মানে সম্ভবই না, সেটার দিকে যাচ্ছে, সেই বিষয়ে যাওয়াই উচিত না। কিন্তু আমাদের মধ্যে অনেক পরিচালকও তো আছেন, অনেক মানুষও আছেন। যেমন ধরো খরাজদার কথাই দিয়ে তুমি বললে, খরাজদা তো একাধারে অভিনেতা, একাধারে অসম্ভব ভালো গায়ক, সুগায়ক। এবং খরাজদা নিজে লেখেন, খরাজদা নিজের গান লেখেন, নিজে সুর করেন। ফলে এই যে বহুমুখী প্রতিভা, এটা ভালো লাগা ভালোবাসার জায়গা থেকেই তৈরি হয়। এটার বৈপরীত্য নিশ্চয়ই আছে, এটা অভিনয় করতে যাওয়া আর গান লেখা দুটো তো এক জিনিস নয়। তবে আমি দুটোই খুব প্রচণ্ডভাবে উপভোগ করি। হ্যাঁ, পেশাগতভাবে আমার অভিনয়টা একটু স্পেসিফিক্যালি বেছে নিতে হয়েছে, কেননা তোমরা নিজেরাও এটা খুব ভালো করে জানো যে এই মুহূর্তে শুধু গান বাজনায় টিকে থাকা, শুধু গান লিখে টিকে থাকা কিন্তু আমাদের অন্তত এই মুহূর্তে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু এক্ষুনি মনে হয় স্পেসিফিক্যালি গীতিকার বলে যে খুব একটা কারোর ভূমিকা আছে তা তো নয়। মানে ধরো আগে আনন্দ বক্সি বলো বা গুলজার, মানে এরা যেমন জানে যেটা গান লিখবে, এখন তো অনেক পরিচালক নিজেই গান লিখে দেয়, সেটা ভালো খারাপ জানি না। আছে আসলে গানের পুরো পরিধিটাই তো কিরকম ছোট হয়ে, বৃত্তটা ছোট হতে হতে একদম একটা জায়গায় এসে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আগে গানের একটা স্পেকট্রাম ছিল, একটা বড় জায়গা ছিল। এখন গান ওই একটা সিঙ্গেল বেরোচ্ছে, কি নিজে থেকে বার করছেন ইউটিউবে, এরকমভাবে তো গানের পরিধিটা ক্রমশ ছোট হতে থাকে। ফলে আমরা যারা সবাই মিলে একসাথে কাজ করতাম, গীতিকার আলাদা, সুরকার আলাদা, অ্যারেঞ্জার আলাদা,
এখন সবাই গায়ক একজনই আলাদা। করছে। এখন অনেকে নিজেরাও করছেন, নিজেরা পারছেন বলেই করছেন এবং মানুষ গ্রহণ করছে, সেটাতে আপত্তি নেই। এতে খরচাও কমে যাচ্ছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ এতে খরচাও মনে হয় কমে যাচ্ছে গীতিকার। হ্যাঁ, সেটা হতেই পারে, কেননা এখন তুমি তাকিয়ে দেখো একটা মানে একটা গানের বাণিজ্য কি কত কঠিন হয়ে গেছে। আগে তো মানুষ রেকর্ড কিনতো, ক্যাসেট কিনতো, সিডি কিনতো, আমরাও কিনেছি, আমরা কিনে শুনেছি, এবং সেই জগৎটাই একদম সীমিত হয়ে গেছে। এখন ওই সাবস্ক্রাইব করা, ডাউনলোড করা, এই ধরনের বিষয় হয়ে গেছে। মানে একটা গান বাজার কেন্দ্রিক কতটা মানে মানে টাকাটা উঠে আসছে, এটা একটা বিরাট প্রশ্ন। একেবারেই না, সেই জন্যই তো মানে এখন একটা সংশয় দেখা দিয়েছে। তাও ছবির গান, ছবিতে গান ব্যবহার হয় বলে ছবির কিছু কিছু গান আছে সেই সেই ছবিতে গান ব্যবহার করার প্রবণতাটাও কমে আসছে। হ্যাঁ, ছবির স্বার্থে কমে আসছে। সব ধরনের ছবিতে গানের ব্যবহার প্রয়োজন হয় না। মানে ধরো একটা টাইমে প্রায় 4-5টা একটা ছবিতে গান থাকতো, গান থাকতো, গানের ব্যবহার হতো, গানগুলোকে ব্যবহার করা হতো এবং গান সেগুলো সব সুপার হিট। এবং হ্যাঁ, এবং সেই গানের জন্য অনেক সময় অনেক ছবি হিট করে গেছে। আমি তো একটা উদাহরণ বলছি, তুমিও নিশ্চয়ই জানো যে আশিকি যে ফিল্মটা বা 90 দশকে বহু ফিল্ম গানগুলো আগে রিলিজ হতো এবং সেখান থেকে যে টাকাটা উঠতো সেখান থেকে ছবি তৈরি হতো। একদমই তাই। এখন এটা মানে একটা কাল্পনিক মানে কোন এখন এটা মানে গল্প হয়ে এটা একদম গল্প হয়ে গেছে, এটা একদম সত্যি কাল্পনিক, এটা সম্ভব নয়, অন্তত এই মুহূর্তে তো সম্ভবই নয়। কিন্তু যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, দেখো গান তো বেঁচে থাকবে, গান গানের মতো করে যেভাবেই হোক গান লড়াই করে হলেও বেঁচে থাকবে। আমার মনে হয় যে সুদিন একদিন ফিরবে, নিশ্চয়ই সুদিন ফিরবে, সেদিন আমরা দেখতে পাবো যে গান আমাদের আবার ফিরে আসছে নতুন করে, তখন সাহস পাবো গান লেখার আবার, বিশেষ করে। আরেকটা জিনিস তুমি রিসেন্টলি করলে দশম অবতার করলে, ওই সেই বুম্বাদার সাথে আবার অভিনয় কেমন লাগলো? মানে বুম্বাদাকে কিভাবে আমার এখানে বিশেষ কিছু করার ছিল না, যেহেতু এটা প্রিকুয়েল বলে ছবিটার প্রিকুয়েল এসছে দশম অবতার 22শে শ্রাবণের। 22শে শ্রাবণে আমার একটা বিশেষ ভূমিকা ছিল এবং সৃজিত আমার বন্ধু মানুষ, তখন সৃজিত বলে যে এখানে কিন্তু বিরাট কিছু চরিত্রটা নেই, কিন্তু আমার ওই রেফারেন্সটা, তো লাগবেই ওটা। হ্যাঁ ওই রেফারেন্সটা, মানে যে দুটো মানুষ যে একসাথে থাকতেন, কানাই এর ওপরে যে নির্ভরশীল ছিলেন, প্রবীর চক্রবর্তী যে চরিত্রটা মুম্বাদা করেছে, ওটা কিন্তু খুব ভালো হিট করেছে তোমার আর ওই জুটিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 22শে শ্রাবণ অবশ্যই মানুষের বাইশে শ্রাবণ বললে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমন মনে থাকে, তেমনি তোমার ওই চরিত্রটাও কিন্তু মানে চোখের সামনে আসছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা আমার জীবনের একটা প্রাপ্তি, বিরাট প্রাপ্তি, এবং সেটার জন্য আমি সৃজিতের কাছে কৃতজ্ঞ, আমাকে এরকমভাবে একটা ভিন্ন ধরনের চরিত্রে ভাবার জন্য। তুমি যেটা বললে যে আমাদের তো গতে বেঁধে ফেলা চরিত্রে অভিনয় করতে হয়, তো সেখান থেকে বেরিয়ে গিয়ে আমার এই চরিত্রটা আমার ডেফিনেটলি অনেক দিন অন্যরকমভাবে আমার কাছে প্রিয় হয়ে থাকবে আর কি, সারা জীবন প্রিয়। প্রবীর বাবু নয় স্যার, প্রবীর স্যারের সাথে মানে বুম্বাদার সাথে কাজের কেমন, মানে অনেক বছর পর তো মনে হয়। অসাধারণ এক্সপিরিয়েন্স, বুম্বাদার সাথে কাজ করে উৎসাহ পাইনি এমন লোক পৃথিবীতে নেই। ভীষণভাবে এনকারেজিং, মানে সারাক্ষণ উৎসাহ দিয়ে যাচ্ছেন, ভালো হলে পিঠ চাপড়ে মানে ভীষণভাবে উৎসাহিত করেন, আবার যেটা মনে হয় যে এটা করলে বেটার হবে সেটাও উনি গুরুজনের মতন, অভিভাবকের মতন শিখিয়ে দেন। এবং সবসময় না মনে হয় যেন আমরা যখন থাকি বুম্বাদার পাশে, তখন বুম্বাদা না একটা সত্যি এই দাদা শব্দটা বোধহয় মানে আক্ষরিক অর্থেই বেরিয়ে আসে। উনি কীরকম যেন আমাদেরকে একটা অন্যরকম স্নেহের মধ্যে দিয়ে দেখেন আর কি, সেটা সকলের ক্ষেত্রেই হয়েছে। আমি যে বাকি বন্ধুদের সাথে কথা বলে দেখেছি, তারাও সবাই এরকমই বলেছে, সবাই একই কথা বলে। আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি, অসম্ভব আদর পেয়েছি। আর ওদের সাথে কাজ করার অভিজ্ঞতা তো মানে সবসময়ই অন্যরকম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি মুখিয়ে থাকি কখন আবার সুযোগ পাবো। এবারে মানে তোমার সাথে বহুবার কথা হয়েছে, কখনো কমেডি অভিনয় এগুলো নিয়ে কথা হয়েছে, ফার্স্ট টাইম মনে হয় গীতিকারের ভূমিকা নিয়ে একটা তোমার সাথে আলোচনা হলো। তো ফাইনালি কিভাবে দেখছো, মানে তোমার তো এখনো তো একটা সুদীর্ঘ যাত্রাপথ রয়েছে, মানে তুমি কি অভিনয় মানে বলছি তোমার আপকামিং মানে বা তুমি কি ভাবছো, মানে গীতিকার বা এই যে দুটো প্যারালালি চালাচ্ছ? আমি এই মুহূর্তে ওরকমভাবে আলাদা করে ভাবছি না, আমি অভিনয়তেই কনসেন্ট্রেট করে আছি, অভিনয়টাই করছি। গান লেখার সুযোগ আসলে গান লিখছি, তবে নিজের মানে সেইভাবে গানের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া, গান তৈরি করা, সেটা এখন আর হচ্ছে না। অভিনেতা হিসেবেই তুমি একদম একদম একদম। তো তোমার আপকামিং কি ছবি আছে? আমার এই মুহূর্তে ছবি দুটো ওটিটি আসছে, আসার কথা, একটা সায়ন্তনের একটা ওটিটি আসছে বিজয়া বলে সামনে, আর কিছু ছবির কথাবার্তা হয়ে রয়েছে। আমার হাতে খড়ি সম্প্রতি রিলিজ হলো কয়েকদিন আগে। কিছু প্রোডিউসার মানে মানা করে দিয়েছে যাতে না বলা না, এক্ষুনি আসলে কিছু ছবি হয়েছে যেগুলো আনটাইটেলড, আমি মানে পুরো বিস্তারিত এখনও সেই ছবি সম্পর্কে কিছু জানি না। দু একটা ছবির মানে খুব মানে গুরুত্বপূর্ণ ছবি আসছে সামনে কাজ, সেটা আমি অপেক্ষা করে আছি। দেবগোপাল বলে আমার এক ছোট ভাই, ওর জীবনের প্রথম ছবি করতে যাচ্ছে, শর্ট ফিল্ম করেছে অনেকগুলো, আমি শর্ট ফিল্ম করেছি ওর সাথে। ওর ছবিটা সম্পর্কে আমি খুব আশাবাদী, একদম অন্য ধরনের একটা গল্প, দেখা যাক কী হয়।
তোমার সাথে তো বহুবার আলোচনা আড্ডা হয়েছে, তো এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? সৌম্য থট চ্যানেলটাতে আপনাদের আসতে হবে বারবার করে, কেননা সৌম্য যে ধরনের স্বাভাবিক সাধারণ যে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানগুলো হয়, ও ঠিক সেরকমভাবে বিষয়টাকে করতে চায় না, ভেতরে ঢুকতে চাই। একটা আড্ডার ছলে করে, এবং তার মধ্যে থেকে ওর নিজের মনের যেগুলো প্রশ্ন আছে সেগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে বার করে ফেলে, মানে সেগুলো থেকে উত্তর পাওয়া যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদেরই গল্প, মানে মানুষই একটু আগে যেটা বললো, আমরা সবাই মিলে, আমার বন্ধুর ছবি, মানুষের ছবি, একটা ভালো লাগা নিটোল ভালোবাসার গল্পের ছবি। এই গরমে যারা একটু রিলিফ পেতে চান, ঠান্ডা ঘরে বসে একটা ভালো ছবি দেখার জন্য তৈরি থাকুন। অবশ্যই সবাই মিলে একদম হলে গিয়ে সিনেমাটা দেখবেন।